নমস্কার। আজকের কবিতা পাঠ পর্বে সুপ্রিয় দেওঘরিয়া এই কবির জামরুল বর্ষার নিচে এই নামে একটি কবিতার বই হাতে নিয়েছি। জামরুল বর্ষার নিচে, কবি সুপ্রিয় দেওঘরিয়া। বইটির প্রকাশক আদম। আদমকে সকলেই চেনেন এবং বইটির প্রচ্ছদ সমীরণ ঘোষ। এই রঙিন সমীরণ ঘোষকে, বর্ণময় এবং বহু বোধ সম্পন্ন সমীরণ ঘোষকেও আপনারা যারা কবিতা পড়েন এবং চিত্র জগতের সঙ্গে, অঙ্কন জগতের সঙ্গে যোগাযোগ রাখেন, তারা প্রত্যেকেই না হলেও প্রায় সকলেই সমীরণ ঘোষকে চেনেন। তা এই বইটি প্রকাশ হয়েছিল 2016 সালে এবং কবি সুপ্রিয় দেওঘরিয়ার কাছ থেকে আমি এই বইটি সংগ্রহ করেছিলাম। কত তারিখে সংগ্রহ করেছিলাম, বছরটা কবে সেটা এখানে মেনশন করা নেই। যাই হোক, তারপরে প্রকাশের পরবর্তী কোনো এক দিনের কোনো এক বছরে। আচ্ছা, বইটি শুরু হয়েছে 2 লাইনের কতগুলো কবিতার মধ্য দিয়ে, 2 লাইনের কতগুলো দোহার মধ্য দিয়ে। কিন্তু সেই 2 লাইনের যে কবিতা বা দোহা আমি যাকে বলছি, সেগুলোর কোনো নাম দিয়ে পরিচিতি দেওয়া হয়নি। বইটা শুরু থেকেই হঠাৎ করেই 2 লাইনের কতগুলো 1, 2, 3, 4 এইভাবে সংখ্যানুক্রমিকভাবে কতগুলি কবিতা, কবিতিকা বলতে পারেন, দোহা বলতে পারেন। কবি কি বলতে চেয়েছেন আমি জানি না, এখানে বইয়ের মধ্যে সেরকম কিছু বলা নেই, তো এগুলি আছে। যাই হোক, এরপরে চিলে কোঠা বলে একটি পর্ব আছে। চিলে কোঠা পর্ব থেকে আমি কয়েকটি কবিতা পড়ব। প্রথম কবিতা, অভিলাষ। মনের ভেতর ক্ষমতা সঞ্চারিত হোক, সমস্ত বাহ্যিক যন্ত্রণার রাশি ধীরে ধীরে ফিকে হয়ে যাক। চেতনার বালুতটে পুরনো সব ধুয়ে মুছে সাফ করে দিক। সিরিঞ্জে মুখ লাগিয়ে নির্গত করে দিক শরীর জমাইত বিষ। আবার সব শেষ থেকে শুরু, শুরু থেকে শেষ। এটা কবির অভিলাষ, কবির ইচ্ছা। প্রস্তাব। শীতের শুরুতে হিম পড়তে শুরু করেছে, শরীরে অনুভূত হয়েছে পাবার বাসনা। এবার যদি কোনো অছিলায় দূরে সরিয়ে দাও, মধ্যভাগে বসিয়ে দাও অদৃশ্য অভেদ্য অজুহাত, তাহলে শরীরে বরফ জন্মে প্রচুর। কণায় কণায় তুষার গুঁড়ো লোমকূপ চেপে বসে থাকবে। আমিও সাদা গ্রিনল্যান্ডে পরিণত হব ঠিক। সূর্যহীন আধারে কুমেরু বৃত্তে মৃত দিন কাটবে। মৃতের শরীরে প্রদীপ জ্বালিয়ে পাহারা দিও না তুমি, শুধু ঢেকে দিও তোমার হরিণ চর্মের শরীর। জেনে রেখো, ময়না তদন্তের পৃথিবীতে কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই। বিলম্বিত। নতুন পাড়ে ওঠার কথা ছিল, গন্তব্য আগে ভাগে নির্দিষ্ট। অহেতুক রঙিনে সব মিশে গেল।
এখন রং বাছতে বসার সময়। প্রস্তুতি। তোমার অনুভূতিগুলো রক্ত মাংসের নয়, অজানা লোকের বাসিন্দা। ফ্ল্যাট বাড়ি, নিখুঁত ড্রয়িং রুম, একচিলতে আকাশ, একটু সবুজ। কাটলেট ভোজ সেরে নিতে ডাক দিও, নিজেকে মেপে অবশ্যই যাব। পিপাসা। ডাকলো না কেউ, অভিমান চেপে রেখে বুঝতে দিইনি। জলের শেষ বিন্দু পর্যন্ত তুমি যখন খেলে তখনও প্রথমের মতোই অন্তত এক ফোঁটার প্রত্যাশায় ছিলাম। গন্তব্য। দাঁড়িয়ে থাকা পথ বাঁক নিয়ে বাঁক চলে গেছে গন্তব্যে। আমরা পাহারাদার, ট্রাফিক, লাঠি হাতে বাঁকে বাঁকে। ঘরদোর, এই নামটির অধীনে আবার দুটি নামের কবিতা, ছাতিম গাছ এবং ঘর। ঘরদোর, ছাতিম গাছ। সকালের সাজে দাঁড়িয়ে আছে বাড়ির পাশে ছাতিম গাছটি। বৃষ্টিতে ভিজে যাওয়া ঘন পাতাগুলি করুণ চোখে চেয়ে আছে আমার দিকে। বানবিদ্ধ আমি পুরাতন সৈনিক। ঘর। একলা বাড়ি, একাকী জানালা, বইপত্তর, বাসি ফুলদানি, ঝুল জমে আছে আনাচে কানাচে। জানালা পাশে ব্যাপক আকাশ, ঠিকরে পড়ছে আলো। আলো বলছে, এসো ঘর ঘর খেলি। না, আমি যেটা বললাম কবিতা পাঠের শুরুতে যে ঘরদোরের অধীনে দুটো কবিতা আছে, ঠিক তা নয়। আসলে আমার মনে হচ্ছে এখানে কিছু বইটির ছাপাজনিত, বইটি তৈরি করার সময় কিছু ত্রুটি দেখা দিয়েছে। আমি যে বললাম প্রথমে 2 লাইনের কতগুলি কবিতা আছে এবং সেগুলোর আগে কোনো কিছু লেখা নাই, কোনো নাম বা এই 2 লাইনের কবিতাগুলোর একটি সাধারণ নাম কিচ্ছু নাই, হঠাৎ করে 2 লাইনের কতগুলো কবিতার অবতারণা হয়েছে। তারপর এই যে চিলেকোঠা, এই যে দেখুন চিলেকোঠা, চিলেকোঠা, চিলেকোঠা এই নাম দিয়ে এর মধ্যে কতগুলো কবিতা ছিল, আমার সবগুলোই আমি পড়েছি। তারপরে এই ঘরদোর যখন পড়লাম, ঘরদোরের দেখুন পাতার মধ্যে এখানে ঘরদোর লেখা আছে, সোজাভাবে আপনারা দেখতে পাবেন কিনা জানি না, যাই হোক আমি এটা পরে ছবিগুলো দিয়ে দেবো। এখন এই ঘরদোর আমি যখন পাতা উল্টাচ্ছি, আমি এই বই আগে পড়িনি, আমার কাছে যদিও বহুদিন ধরে পড়ে আছে, যখন পাতা উল্টাচ্ছি তখন বুঝতে পারছি আসলে ঘরদোর হচ্ছে এই বইটির আরেকটি অংশ। এই বইটির আরেকটি অংশ ঘরদোর নামে রয়েছে। তো যাই হোক, আমি যখন ঘরদোর পড়া শুরু করেছি, ঘরদোর থেকে আমার 2টো কবিতা পড়া হয়ে গেল, আরও কয়েকটি ঘরদোরের কবিতা আমি পড়ব। অর্থাৎ এই বইটির 3টে অংশ। একটা অংশে কোনো নামকরণ নেই, 2 লাইনের কতগুলি কবিতা আছে, সংখ্যার দ্বারা চিহ্নিত। দ্বিতীয় অংশের কবিতাগুলো আমি পড়ে শুনিয়েছি, তার নাম হচ্ছে চিলেকোঠা, এবং পরের অংশের কবিতাগুলোর নাম হচ্ছে ঘরদোর। সেখান থেকে 2টো কবিতা ইতোমধ্যে পড়েছি, আর কয়েকটি পড়ব। কুয়োতলা। কোনার দিকে কুয়োতলা, পুরনো ইট, শ্যাওলা জমা পিছিল পথ, জলের ভেতর উঁকি মারে সোনা ব্যাঙ, কুয়োর জগৎ এড়িয়ে চলি জল ছিটিয়ে জল ছিটিয়ে। ছাদ। ছাদের নিচে সমস্ত বাঁশগুলোর মাথা দেখা যায়। মেছুনির মাছের ঝুড়ি, মোটর বাইকের তরুণী,
নিত্যদিন ছাদের ওপর থেকে ছাদের নিচে দুই পৃথিবী দুই দিকে চলে যায়। ব্যালকনি, ব্যালকনির পাশে দাঁড়ালে বেপরোয়া ফণি মনসা গাছটা দেখতে পাওয়া যায়। পিছনে সন্ধ্যের আকাশ ক্ষণে ক্ষণে তার পরিবর্তিত মনের পরিচয় দেয়। টুকরো টুকরো রঙিন মেঘগুলোকে আপন করে নেব ভেবে আমি অনেক সন্ধ্যের আধারে ক্রমশ একা হয়ে যাই। প্লেকটার্ন, ধুলোময় কোণায় পড়ে থাকা প্লেকটার্ন কোনোদিন আবার গ্রহণ করার অনুমতি জানায়। অনেকদিন তার কোনো সন্ধান ছিল না, হাজার চেষ্টাতেও তাকে পাইনি। আজ তাকে আবার বাজাতে ইচ্ছা যায়। সুর বাজুক না বাজুক, একটু সুর কেঁপে উঠুক 6টি তারে ছোট্ট ত্রিভুজ। আর দুটি কবিতা পড়ব এই বই থেকে। এলোমেলো, সিলিং ফ্যান ঘুরতেই থাকে, ভুলে যাওয়া সুইচ তার ভুলো মন, মোবাইল চার্জারের লাল চোখ, ভুলে যাওয়া দর্পতার ভুলো মন, পড়ে থাকা ভাঙা হেলমেটের কাঁচ, টুকরো টুকরো দৃশ্যেরা সবই অমলিন, বইয়ের ফাঁকে বই। জগৎ তো একটাই, ফ্যানের সাথে ঘোরে, মাঝে মাঝে লোডশেডিং। চিলেকোঠা, বারান্দার যুদ্ধের কথা মনে হলে চিলেকোঠার সন্ধির কথাও মনে পড়ে। সাক্ষী স্যাঁতস্যাঁতে কোণার ব্যাঙ, গুমোট ঘর ছিল সেটা, আজও অবিকল। চুন মিস্ত্রির কাজের জিনিসপত্র বখাটে হুলোটা মাঝে মাঝে উঁকি দেয়। চিলেকোঠা মানে কটু গন্ধ, যুদ্ধ যুদ্ধ খেলা। এই পড়লাম জামরুল বর্ষার নিচে, সুপ্রিয় দেওঘড়িয়ার কবিতার বই, আদম থেকে প্রকাশিত 2016 সালে। সুপ্রিয় দেওঘড়িয়ার কবিতার বিন্যাস করার ধরন, বলার ধরন, অল্প কথায় বলা এবং তার কবিসুলভ অনুভূতিগুলি আমাকে বেশ স্পর্শ করলো এবং বেশ এই স্পর্শের মধ্যে আমি একটা বেশ আত্মীয়তা অনুভব করলাম। নমস্কার।